আজকে আমাদের দ্বিঘাত সমীকরণের ক্লাসে যে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণকে আমরা কতভাবে সমাধান করতে পারি তার ধারাবাহিকতায়। যেমন আমরা প্রথম দ্বিঘাত সমীকরণ প্রথম ক্লাসে আমরা একটা দ্বিঘাত সমীকরণকে আমরা সমাধান করছি, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করছি। সেখানে আমরা একটা পদ্ধতি ব্যবহার করছি। আজকে ওই দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা একটা ভিন্ন পদ্ধতিতে করব। পদ্ধতিটাকে আমরা বলতে পারি উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। আমরা গত ক্লাসে যেটা করছি সেটা ছিল হচ্ছে যে প্রথম, অর্থাৎ আমাদের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এটা। এই যে প্রথম পদকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করা যেন এটা পূর্ণবর্গ। সেই ওরকম আমরা গুণ সেভাবে আমরা গুণ করছিলাম ফোরে গুণ করে আমরা এটাকে পূর্ণবর্গ করলাম। করার পর আমরা এক্স এর মান নির্ণয় করলাম। এখন ফোর দিয়ে গুণ করছি, পূর্ণবর্গ আর কি হতে পারে? আমরা শুধু যদি এই দিয়ে গুণ করি তাও কিন্তু এটা পূর্ণবর্গ হবে। সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটি সমাধান করা যাবে। আচ্ছা, 4a পূর্ণবর্গ। এখন আমরা যদি 16a এটা দিয়ে গুণ করি উভয়পক্ষকে, তারপরে দ্বিঘাত সমীকরণটা সমাধান নির্ণয় করা সম্ভব, ঠিক ওই একই পদ্ধতিতে। এটা আমরা এই পদ্ধতিগুলো শিখছি আমরা প্রথম ক্লাসে। আজকে আমরা শিখব যে কোন কিছুতে আমরা গুণ করব না, উৎপাদকের ধারণা ব্যবহার করে এই সমীকরণটা সমাধান করব। আমরা সমাধানটা করি। এখন আমরা এখানে দেখতেছি a x স্কয়ার। এখন এটা পূর্ণবর্গ নয়। আমরা যদি একটা রুট দিই x, তাহলে এটা হয়ে গেল a স্কয়ার। তারপরে আমাদের সূত্র কি? বর্গ হচ্ছে আমরা এটা সমস্যা আমরা লিখে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে বর্গ নির্ণয়ের সূত্র আমাদের এটা, এই ধারণা যে এখানে আমরা ব্যবহার করি 2ab, অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? এখানে a আর এখানে a, এটা b, অর্থাৎ a মানে এখানে আমরা প্রথম পদ বুঝাতে পারি। a মানে হলো প্রথম পদ, আর b মানে হচ্ছে দ্বিতীয় পদ। আমরা a আর b কে প্রথম এবং দ্বিতীয় পদ হিসেবে ধরে নিতে পারি। তো সেই ক্ষেত্রে 2 ইন্টু প্রথম পদ আমাদের লিখে ফেলি। এখন দ্বিতীয় পদ কি হবে? এখানে আমরা খেয়াল করে দেখি, এখানে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা বিটা নিতে পারলাম। এখন বি যেহেতু নিতে পারলাম না, তাহলে আমরা কিভাবে চিন্তা করবো? এইভাবে আমরা ভাবি যে এর সাথে কি গুণ করলে px হবে, অর্থাৎ 2x গুণন ভাগাভাগ সমান সমান px, অর্থাৎ এখানে আমরা কি গুণ করলে px হবে। ভাগাভাগের মান কত হবে? এখন আমরা যদি ভাগাভাগের মানটা এইভাবে করি, সমান সমান px x x গেল আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যদি এটাকে আমরা তো এ ধরছি বা প্রথম পদ 2a, এই এটা কিন্তু আমরা বি ধরে নিই বা দ্বিতীয় পদ ধরে নেই, সেক্ষেত্রে আমাদের গুণফলটা bx। তা আমরা পেয়ে গেলাম বি বা দ্বিতীয় পদ কি ধরবো, আমরা bx পেয়ে গেছি।
এইভাবে আমরা খুব সহজে আমাদের বি বা দ্বিতীয় পদটা পেতে পারি। এখন যদি বি বা দ্বিতীয় পদটা পেয়ে গেছি তাহলে সূত্রটা এখন কমপ্লিট হবে, সূত্রটা আমরা কমপ্লিট করে ফেলি। এখন এখানকার ব্যাপারটা হচ্ছে, এখন এখানকার ব্যাপারটা কি, এই যে আমরা এটার উপরে স্কয়ার লিখলাম, এটা কিন্তু আমরা অতিরিক্ত একটা বিষয় লিখছি যেটা আমাদের পূর্বের ধাপে ছিল না। এটা তো আর কিছুই না, বিএক্স এর একটা রূপ মাত্র, কিন্তু এটা কিন্তু অতিরিক্ত, যেহেতু এটা অতিরিক্ত লিখছি সেক্ষেত্রে এটা আমাদের বাদ দিতে পারে, আমরা বাদ দিই, এটাই আমরা বাদ দিয়ে ফেলি, জিরো হয়ে গেল। আর এখানে সি ছিল, সি হয়ে গেল। এখন আমাদের এই অংশটা সূত্র দেওয়া গেছে, আমরা এখন অ্যাপ্লাই করি। এই প্লাস বি হোল স্কয়ার হয়ে গেল। এখন আমরা সাইড চেঞ্জ করি, এখানে আমাদের কি হবে, বি স্কয়ার 4a মাইনাস সি সমান 4a বি স্কয়ার মাইনাস 4a আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা এই স্কয়ার এখানে বর্গমূল হবে, আর আমরা প্লাস মাইনাস, আর বর্গমূল চিহ্নের আগে কেন প্লাস মাইনাস হয় সেটা আমরা গত ক্লাসে এটা অঙ্ক করার মাধ্যমে একটা বা গাণিতিক ক্যালকুলেশন করে এটা আমরা বুঝে নিছি যে কেন বর্গমূল চিহ্নের আগে আমরা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করি। তারপর এখন আমাদের পরের যে ধাপটা, আমাদের তো মূল নির্ণয় করব, অর্থাৎ মূল নির্ণয় করা মানে হচ্ছে চলক এক্স, এক্স এর মান নির্ণয়। সেই ক্ষেত্রে আমরা সাইড চেঞ্জ করে দিলাম, এখন আমাদের গাণিতিক ক্যালকুলেশন প্রয়োগ করে যাই। এখানে 4 এসেছিল, 4 এর উপরে বর্গমূল চিহ্ন আছে, আমরা এখন দেখি বিষয়টা, 4 এর উপরে বর্গমূল চিহ্ন আছে। এখন যদি আমরা জানি 4 এর বর্গমূল কি হয়, 2 হয়, কিন্তু এ তো পূর্ণবর্গ নয়, সেক্ষেত্রে রুটটা থেকেই যাবে। আমরা পেয়ে গেলাম এখন রুট এ এক্স, রুট এ এখানে গুণ আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হবে, তাহলে রুট এ গুণ রুট এ, তাহলে রুট এর উপরে স্কয়ার, এটা হবে এ, সুতরাং এটা হবে 2a। আমরা এক্স পেয়ে গেলাম, এবং খেয়াল করে দেখা যাবে আমরা গত ক্লাসে যে এক্স এর মান বা মূলের মানটা পেয়েছিলাম খুব একই মান, অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, পদ্ধতি ভিন্ন কিন্তু মানে কোনো ভিন্নতা নাই। এটাকে আমরা বলবো উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের মান। আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণকে এইভাবে উৎপাদকের ধারণা ব্যবহার করে তার মান নির্ণয় করতে পারি। এখন আমরা গত ক্লাসে যা করছি যে এখানে কিন্তু দুটো মূলের মান পাওয়া গেছে,
কটা মান হচ্ছে দুইটা, যেমন প্লাস দিয়ে একটা আর মাইনাস দিয়ে আরেকটা। এইভাবে আমরা দুটো মূলের মান পেয়ে গেছি, যেটাতে আমরা x1 প্লাস মাইনাস এখানে আমরা প্লাস একটা নেই, x সাব 2 এই হলো আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান। এই যে আমরা পদ্ধতিটা আজকে দেখলাম উৎপাদকের সাহায্যে, এটা তো মনে হয় মোটামুটি বোঝা গেল। এখন আমরা একটা সাধারণ একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে দেখব যে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কতভাবে সমাধান করা যেতে পারে। একটা আমরা উদাহরণ নিয়ে কাজ করি। যেমন এই এস স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল 12, এটা একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণটিকে আমরা নানানভাবে সমাধান করার চেষ্টা করব। যেমন প্রথম পদ্ধতি আমরা ব্যবহার করব উৎপাদকের। এখন এই দ্বিঘাত সমীকরণটা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখলে বুঝতে পারতেছি, এটা চাইলে আমরা উৎপাদকের বিশ্লেষণের যে একটা পদ্ধতি, যেটাকে আমরা মিডল টার্ম বলি, সেই মিডল টার্ম পদ্ধতি এখানে আমরা ব্যবহার করে খুব সহজে এটার উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। আমরা তো মিডল টার্মের ধারণা জানি, স্কয়ার 12 3 4 12 3x প্লাস 4x প্লাস 12 x আমরা কি করলাম, এটা মিডল টার্ম করেছি, মিডল টার্ম করে আমরা মান পেয়েছি। এখন দেখা যাচ্ছে যে এইখানে দুইটা রাশি পাওয়া গেছে, দুইটা রাশি, আর এই দুইটা রাশির গুণফল শূন্য। আর যেহেতু দুটো রাশির গুণফল শূন্য, সেক্ষেত্রে আমরা তো সিদ্ধান্ত নিতে পারি যে হয় এদের দুইটি কিংবা যে কোনো একটি শূন্য। এখন আমরা লিখবো হয় x প্লাস 3 সমান শূন্য, x প্লাস 4 সমান শূন্য, অর্থাৎ x সমান মাইনাস 3, অর্থাৎ x সমান মাইনাস 4। আমরা এই দ্বিঘাত সমীকরণটির সমাধান পেয়ে গেলাম যে x সমান মাইনাস 3, x সমান মাইনাস 4। এটা হচ্ছে একটা উৎপাদক পদ্ধতি, অর্থাৎ মিডল টার্মের ধারণা ব্যবহার করে এই দ্বিঘাত সমীকরণটা আমরা সমাধান নির্ণয় করি। এখন আমরা উৎপাদক পদ্ধতি ব্যবহার করব। এখন কোন উৎপাদক পদ্ধতিটা ব্যবহার করব? যে পদ্ধতিটা আজকে আমরা ক্লাসের শুরুতেই করলাম, অর্থাৎ একটা আদর্শ সমীকরণকে আমরা যেভাবে বর্গ নির্ণয় বা পূর্ণবর্গ করে যে আমরা উৎপাদক মানে মানটা নির্ণয় করলাম বা মূলের মান বের করলাম, সেই ধারণাটা ব্যবহার করে এখন এই সমীকরণটার সমাধান করব। অর্থাৎ আজকের ক্লাসের আমাদের প্রথমে আলোচনা এখানে হচ্ছে 2ax। এখন আমরা কি করব, যে এমন একটা এখানে সংখ্যা নিব যেন গুণফলটা 7x আসে। এখানে আমাদের 7/2 নেই, 7x আসে। এবং কি করে এই সংখ্যাটা বের করা যায় আমরা এটা ক্লাসের প্রথমে সেটা দেখছি। প্লাস
এটা আমরা অতিরিক্ত নিচ্ছি, তাই এটা আমরা এখন বিয়োগ করি। এই হচ্ছে আমাদের দাঁড়াই গেল এই যে পূর্ণবর্গ এই অংশটা যদি আমরা সাইড চেঞ্জ করি এরপরে আমরা জাস্ট গাণিতিক ক্যালকুলেশন ব্যবহার করি। আসলে আমাদের 1/4 এখন প্লাস মাইনাস আমরা x চলে আসছে। এখন আমরা কি করবো, আমাদের প্লাসের মান নিয়ে একটি মান পাবো, প্লাসটা নেই, প্লাস মাইনাসের প্লাস, মাইনাসটা নিয়ে মাইনাস 6/2 মাইনাস 3 মাইনাস 8/2 মাইনাস আমরা পেয়ে গেছি। তাহলে আমরা মূল্যবান কটা পেলাম, -3 এবং -4। আমাদের এই সমাধানের যে মানটা -3 এবং -4 মানের কিন্তু কোনো পার্থক্য নাই। আমরা প্রথম যে পদ্ধতি ব্যবহার করলাম সেখানেও আমরা যে মান পেলাম, এই পদ্ধতিতেও সেই মানটা আমরা পেলাম। তার মানে আমাদের হিসাব ঠিক আছে, হিসাবে কোনো সমস্যা নেই, কিন্তু পদ্ধতিটা ভুল। ওখানেও আমরা উৎপাদক পদ্ধতি ব্যবহার করছি মিলিগ্রাম, আর এখানে আমরা কি করছি, পূর্ণবর্গ করছি। পূর্ণবর্গ করে আমরা করলাম, এটাও এক প্রকার উৎপাদক পদ্ধতিও বলা যেতে পারে। আমরা এখানে করলাম, তাহলে এই একই আমরা ম্যাথটা দুই পদ্ধতিতে আমরা নির্ণয় করলাম। এখন আমরা যদি বিকাশ সমীকরণের যে আদর্শ ফরম্যাটটা আছে সেটার সাথে কম্পেয়ার করেও আমরা এটার মানটা নির্ণয় করতে পারি। এখন আমরা সেই পদ্ধতিটা দেখি। এখন আদর্শ আকার হচ্ছে x² dx plus c সমান 0 a 7। এখন কি করবো, এই যে বিকাশ সমীকরণের যে আদর্শ আকার এটার সাথে আমরা তুলনা করে এ বি সি কি হবে সেটা নির্ণয় করি। তুলনা করলে এখন এর বিশদ কি, x², যে পদটা x² আছে তার সহ, এখানে x² এর সহ কেউ নাই, তার মানে 1, এখানে আমরা 1 লিখি। এখন bx, আচ্ছা দ্বিতীয় পদ x তার সহ 7, আর এখানে x এর সহ b, সুতরাং তুলনা করলে b সমান 7 হবে। ধ্রুবপদ এখানে c, আর আমাদের আলোচ্য সমীকরণ আছে 12, সুতরাং c সমান 12। আমরা আদর্শ আকারের সাথে তুলনা করে a b এবং c এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের বিকাশ সমীকরণের যে সমাধান আমরা যেটা নির্ণয় করছি সেটা হলে আমরা এখন জানি এবং ভালো মতোই বুঝি। এখানে যদি এখন আমরা আমাদের যে প্রাপ্ত মানগুলো আছে সেটা বসাই, যেমন বি হচ্ছে 7, এখন বি এর জায়গায় 7 বসাই,
ই স্কোয়ার হচ্ছে 7 স্কোয়ার, 4c এ 4, এখানে সি হচ্ছে 7, 4c, সরি সি হচ্ছে 12, সি 12, তাহলে এখানে আমরা 12 বসাচ্ছি। আর হচ্ছে এ হচ্ছে 1, এখানে বসালাম 1, 2 1 সমান -7 প্লাস মাইনাস 49, এখানে হবে 48, -7 প্লাস মাইনাস 1 বর্গমূল 2 x, আমরা x চলে আসছে। এখন আমরা যদি প্লাসের মানটা নিলে আমরা এখন প্লাস ধরে দাঁড় করাই, প্লাস 1 2 মাইনাস 6 2 মাইনাস 3 মাইনাস 7 মাইনাস 2 মাইনাস 6 2 সমান মাইনাস, এই যে মাইনাস 3 মাইনাস, এই ক্ষেত্রেও কিন্তু মান ওই মাইনাস 3 এবং মাইনাস 4। আমরা পরপর তিনটা পদ্ধতি দেখলাম, পরপর তিনটা পদ্ধতি দিয়ে আমরা এই সমীকরণের সমাধান নির্ণয় করলাম। প্রতি ক্ষেত্রে মান একই আসছে, জাস্ট খালি পদ্ধতিটা ভিন্ন। একটা হচ্ছে উৎপাদক ধারণা ব্যবহার করে, একটা হচ্ছে পূর্ণবর্গ ধারণা, অর্থাৎ ওটাও এক প্রকার উৎপাদকেরই ধারণা ব্যবহার। তাহলে দুইভাবে করলাম। এরপর হলো আদর্শ আকার যেটা আছে তার সাথে তুলনা করে এবং আদর্শ আকার ধরে যে সমাধানটা আমরা পেয়েছিলাম সেটার সাথে মান বসিয়ে আমরা এই দ্বিঘাত সমীকরণটার সমাধান করলাম। তাই এমনি ভাবে এই যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান এমনি নানান উপায়ে করা যেতে পারে। উত্তর নিয়ে কোনো সমস্যা নাই, সমাধান করলে উত্তর প্রতি ক্ষেত্রে একই আসবে, সমাধান পদ্ধতি ভিন্ন। এখন আমরা এই পদ্ধতিটা কখন কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে অবশ্যই গাণিতিক ক্যালকুলেশন বুঝে নিজের সুবিধা মতো এবং প্রশ্নের ধারা বুঝে। কখনো যদি উল্লেখ করে দেয় যে উৎপাদকের সাহায্যে নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা প্রথম পদ্ধতিগুলো ব্যবহার করবো, প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা। আর যদি বলে দেয় যে দ্বিঘাত যদি উল্লেখ না থাকে তখন যে কোনো একটা, উল্লেখ না থেকে যে কোনো একটা, উল্লেখ থাকলে যেটা উল্লেখ থাকবে সেই পদ্ধতিটা আমরা ব্যবহার করবো। সেই ক্ষেত্রে আমরা যদি সবগুলো পদ্ধতি ভালো মতো বুঝে রাখি বা শিখে রাখি আমাদের কোনো সমস্যা হবে না। তা আশা করি যে আজকে যে আমরা দ্বিঘাত সমীকরণের যে নানান পদ্ধতিগুলো শিখলাম এটা মোটামুটি বোঝা গেছে। তা আমরা পরবর্তী ক্লাসে দ্বিঘাত সমীকরণের যে আলোচনা হবে সেটা দেখার বা বোঝার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।